মিঠি কোর্টে সবার সামনে দাঁড়িয়ে গুন্ডাদের মুখোশ খুলে দিল। মিঠির কথা শুনে জজ সাহেব অদ্ভুত এক সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষাণু মিঠিকে বলে, মিঠি, ভয় পেও না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তবে তার থেকে সব থেকে ভালো হয় তুমি যদি একাই গিয়ে তোমার কথাগুলো তুমি বলো। এখানে তোমার তো কোনো অন্যায় নেই, তোমার তো কোনো ভুল নেই। তোমাকে তোমাকে নিজে সবকিছু বলতে হবে। ওদেরকে চিহ্নিত করতে হবে। যাও মিঠি, কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলে দাও যে হ্যাঁ, ওরাই তোমার সঙ্গে অন্যায় করেছিল। ওরাই আসল অপরাধী। বলে দাও মিঠি। তখন মিঠিকে বোঝাতে থাকে কিষাণু। ওইদিকে ওইদিকে দেখা যাবে গুন্ডারা রাগান্বিতভাবে মিঠির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ডাকাতদের পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখনো মেডিকেল টেস্টের রিপোর্ট আসেনি। যে কেউ দাঁড়িয়ে চিহ্নিত করলেই তো আর সেটা সত্যি হয়ে যায় না। তখনই উকিল বাবুর এসব কথা শুনে রেগে যায় কিষাণু আর নতুন। তখন নতুন বলে, আপনি একদম চুপ করুন। তখন জজ সাহেব তাকিয়ে থাকলে নতুন বলে, সরি জজ সাহেব, আমি জানি এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। তবে ওনার কথা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি আমরা জানি। তবে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। উনার সঙ্গে আমি এরকম রিঅ্যাক্ট করার জন্য। কিন্তু উনাকে কথা সংযত হয়ে বলতে বলুন। উনি একজন উকিল বলেই এইভাবে কথা বলতে পারেন না। তারপরে এই কথা বলে নতুন বসে পড়ে। তখন জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে বলে, শুনুন, আপনি সংযত হয়ে কথা বলুন। তখনই উকিলবাবু বলে, ইওর অনার, আমি সংযত হয়ে কথা বলছি, আমি সরি, আমি এইসব কথা বলে ফেলেছি। তবে মেডিকেল রিপোর্ট ছাড়া তো আর এটার কোনো ভিত্তি নেই। তখন জজ সাহেব বলেন, আপনি কি মনে করেছেন আপনার থেকে আমি কম জানি? শুনুন, কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো জানি। আপনি দয়া করে নিজের মুখটা সংযত করে তারপরে কথা বলবেন। বুঝতে পেরেছেন? তখন উকিলবাবু বলে, ঠিক আছে জজ সাহেব। এই বলেই উনি গিয়ে বসে পড়েন। এদিকে মিঠিকে কিষাণু এগিয়ে দেয়। তারপরে মিঠি কাঠগড়ায় এসে দাঁড়ায়। ওইদিকে ওইদিকে কিষাণু, নতুন, কমলিনী সহ সবাই চিন্তা করছিল। তখন গুন্ডারা বড় বড় চোখ করে মিঠির দিকে তাকায়। মিঠিকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু না, মিঠি একটুও ভয় পায় না। ভয় না পেয়ে নিজের ওড়নাটা, নিজের মুখ ঢাকাটা সরিয়ে ফেলে। তখন মিঠি বলে, ইওর অনার, আমি আমি তো কোনো ভুল করিনি। আমি তো কোনো অন্যায় করিনি। তাই আমি কেন মুখ ঢেকে থাকবো? যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা এই সমাজের অন্যায় হয়েছে, সমাজের ঘেন্না। আমার তো কোনো লজ্জা নেই। আমার এতে কোনো রকম কোনো অন্যায় ছিল না। তাই ইওর অনার, আমি আমার মুখের ঢাকাটা সরিয়ে দিলাম। আমি আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি। আমার আমার কোনো ভয় নেই। আমার কোনো আক্ষেপও নেই। আপনি আমাকে জিজ্ঞাসা করুন কি বলবো। তখন জজ সাহেব বলে, দেখো তো মা, এরাই ছিল নাকি সেদিন? তুমি কি এদেরকে দেখেছিলে? তখন মিঠি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমি তার আগে কিছু কথা বলতে চাই। এই যে এই যে আমার উপর দিয়ে যা গেল, আমাকে নানান রকম পরিস্থিতি ফেস করতে হচ্ছে। এরকম শুধুমাত্র আমার সঙ্গে হয়েছে তা নয়। এরকম আরো আরো হাজারো নারীর সঙ্গে এরকম ঘটেছে। এরকম ঘটে। তার জন্য সমাজ মেয়েদেরকেই দায়ী করে। মেয়েদেরকেই নানানভাবে প্রশ্ন করা হয়। মেয়েদেরকে নানানভাবে কথা শোনানো হয়। এখানে শুধুমাত্র প্রমার মধ্যে দিয়ে যায় মেয়েরা। কিন্তু একজন পুরুষ কি বোঝে যে সেটাতে মেয়েদের কত যন্ত্রণা? না, কোনো পুরুষ বোঝে না। কতগুলো নরপিশাচ আমাকে অপমান করেছে বলে সে সব দায় আমাদের হয়ে যাবে, এরকমটাও নয় ইওর অনার। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে এই একটা কারণে ট্রমাটাইজ হই। মানুষ আমাদের দিকে আঙুল তোলে, বলে ওই মেয়েটার সঙ্গে না এরকম ঘটেছে। সব সময় আমাদেরকে কথা শুনতে হয়। হ্যাঁ, আমি একজন ভালোবাসার মানুষ পেয়েছি, যে কিনা আমার হাতটা এখনো শক্ত করে ধরে আছে। আমাকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু সবার সঙ্গে তো আর এরকমটা হয় না। আর তারপরেও কেউ যদি আমাকে আমাকে এইসব কথা বলে, তখন আমার মনে হয় যেন আমাকে সহানুভূতি দেখানো হচ্ছে, আমাকে দয়া করা হচ্ছে। কিন্তু কদিন আগেও কিন্তু আমার জীবনটা এরকম ছিল না। আমি শিক্ষিত। আমি শিক্ষিত একজন মেয়ে। আমি পড়াশুনো করেছি। আমি চেয়েছি চাকরি করব। কিন্তু এখন প্রতিটা মুহূর্তে আমার এই একটা কারণে আমার সবকিছু ওলটপালট হয়ে গেছে ইওর অনার। কেন? আমরা মেয়েরা আমরা মেয়েরা কি শুধুই মাত্র এভাবে নির্যাতিত হওয়ার বস্তু? আমাদেরকে
আমাদের কি বাঁচার কোনো অধিকার নেই? আমিও তো বাঁচতে চাই ইওর অনার। শুধুমাত্র এই একটা কারণে কেন আমাদেরকে মাথা নিচু করে থাকতে হবে? এই যে আমাকে মেডিকেল টেস্ট করতে হয়েছে। মেডিকেল টেস্টে নানান রকম, নানান রকম প্রশ্ন করা হয়। নানান রকমভাবে বিবৃতি দিয়ে যেতে হয়। শুধুমাত্র হ্যাঁ, কৃষাণু সেনগুপ্ত ছিল বলে আমাকে একটু কম সহ্য করতে হয়েছে। তারপরেও অনেক মেয়েরাই আছে যাদের উপর দিয়ে এরকম ঝড়-ঝাপটা যায়। তারা কখনো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কারণ সমাজের মানুষরা কখনোই এসব কিছু মেনে নেয় না। আমাদের, আমাদের পাড়ার লোকেরা সহানুভূতি দেখাতে এসে নানান রকম প্রশ্ন করে। "কি করে হলো রে?" আরো নানান রকম প্রশ্ন করে। এগুলোর উত্তর দিতে গিয়ে আমাদের যে, আমাদের যে সেই ক্ষতটা দিয়ে আবারও রক্তক্ষরণ হয়, সেটা কি কেউ বুঝতে পারেও না? কেউ বুঝতে পারে না। মেয়েদের উপর দিয়ে কি যায়, সেটা একটা পুরুষ মানুষ কি করে বুঝবে? এই যে কতগুলো জানোয়ার এরকম একটা কাণ্ড করলো। তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ মেয়েদেরকে মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। কেন ইওর অনার? এটা কেন হবে? তখন তো এই কথাগুলো শুনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায়। তখন মিঠি বলে, "আমিও তো চেয়েছিলাম যে আমার জীবনটা অনেক সুন্দর হোক। আমি জীবনটাকে অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম। কিন্তু একটা দিনের জন্য আমার জীবনটা পুরো উলটপালট হয়ে গেছে। আমি কোনোদিনও স্বাভাবিক হতে পারবো কিনা সেটাও আমি জানি না। আমি, আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা সেটাও আমি জানি না। তবে আমিও তো চাই ইওর অনার বাঁচতে। তাই আমার শুধুমাত্র আপনার কাছে এইটুকুই চাওয়া, কেউ যেন নিজের প্রভাব দেখিয়ে এই আইনের বেড়াজাল কেটে বেরিয়ে যেতে না পারে। তাদের যেন যথাযথ শাস্তি দেওয়া হয় ইওর অনার। সেটাই আমি চাই। কারণ আমি, আমি কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারছি না ইওর অনার। এই যে আপনাদের গোপন যেই স্টেটমেন্ট দিয়েছি, সেখানেও আমাকে নানান রকম প্রশ্ন করা হয়েছে, নানান রকম কথা বলা হয়েছে, কথা বলতে হয়েছে। কেন ইওর অনার? শুধুমাত্র আমার সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটেছে বলে? তখন জজ সাহেব বলে, "আচ্ছা মা, আমি সেটা বিবেচনা করে দেখব। তুমি শুধু আমাকে বলো যে এরা সেদিন রাতে ছিল কিনা? তুমি তাদের দেখেছিলে কিনা? তুমি শুধু আমাকে সেটা বলো।" ওইদিকে গুন্ডারা ভয় পেয়ে যায়। তখন মিঠি ওদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তারপরে মিঠি বলে, "ওদের দেখে আমি সেদিন ভয় পেলেও আজকে কিন্তু আমার একটুও ভয় করছে না ইওর অনার। কারণ আমার কোনো ভয় নেই। আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ ইওর অনার, এই এই লোকগুলোই সেদিন ছিল। ওরাই ছিল সেদিন।" তখনই ওদের দিকে আঙুল তুলে মিঠি সবার সামনে সব সত্যিটা বলে দেয়। তখন তো তখন তো গুন্ডারা ভয় পেয়ে যায়। তখন মিঠি বলে, ইওর অনার, আমার এখন ইচ্ছে করছে যে ওদের যদি আমি পারতাম না, তাহলে ওদের ৪ জনকে আমি শেষ করে দিতাম। আমার মধ্যে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে ইওর অনার। লোকের কথায় আমার শরীরে আগুন জ্বলে যায়। এই যে আমার ভিতরে একটা জেদ জন্ম নিয়েছে, রাগ জন্ম নিয়েছে, সেটা সেটার কি হবে ইওর অনার? আমার ভিতরে যে ক্ষোভটা রয়ে গেছে, সেটার তো আমি কিছু করতে পারবো না। এটার জন্য আমার পরিবারকে কষ্ট পেতে হবে। সবার সঙ্গে আমি রিঅ্যাক্ট করছি। আমার মন ভালো করে থাকতে পারছি না ইওর অনার। আমি কিছুতেই এসব কিছু ভুলতে পারছি না। তাই ইওর অনার, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, ওদেরকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। কারণ এই যে আমি চিহ্নিত করলাম, সেটা কি যথেষ্ট নয়? কারণ মেডিকেল রিপোর্ট, সেটা তো ম্যানিপুলেটও করা যেতে পারে। সেটা ভুল প্রমাণ হবে বলে কি আমিও ভুল প্রমাণ হবই ইওর অনার? এই বলে কাঁদতে থাকে। তখন জজ সাহেব বলে, "আপনি জায়গায় গিয়ে বসুন।" তারপরে মিঠে গিয়ে বসলে জজ সাহেব বলে, "আজকে আমি এখানে আর সবার মতোই এটা শপথ করছি যে যাই হোক না কেন, আমি আমার নিজের জায়গায় বসে সবসময়, সবসময় নিরপেক্ষ বিচার করব। যেটা সত্যি সেটারই রায় দেব। আর যারা অপরাধী তাদেরকে আমি শাস্তি দেব।" তখন তো এই কথা শুনে ভয় পেয়ে যায় অপরাধীরা। আর এদিকে নতুন সহ সেখানে বসে থাকা সবাই দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে আর খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে মেরি ক্রিসমাস ডে উপলক্ষে কুর্চি আর অয়নদীপ একটা গাছ কিনে নিয়ে চলে আসে। তখন তো নতুন দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, "অয়নদীপ দা, আপনি এসেছেন?" তখনই কমলিনীকে অয়নদীপ ডাকতে থাকে আর বলে, "বৌদি, বৌদি।" তখন কমলিনী বলে, "এটা কি করেছো দিদি ভাই? তোমরা তো দেখছি একদম বাজারঘাট করে চলে এসেছো।" তখন কুর্চি বলে, "হ্যাঁ দেখো না, এই বাজার করতে গিয়ে তোমার ননদের জামার কি অবস্থা। বাড়ির জন্য যদি কিনতাম কিছু, তাহলে না কিছু হতো না। এ বাড়ির জন্য কিনেছি তো, তার জন্যই কত কথা।" তখন বড় ঠাম্মি বলে, "হ্যাঁ রে কুর্চি, তুই আবার চলে এসেছিস এখানে? তুই তো ঠিক করে মনে হচ্ছে সংসারটাও করতে পারছিস না। এদিকে এক পা
ওইদিকে এক পা দিয়ে দিয়ে ঘুরছিস, তাই তো? এটা কি ঠিক? তখন অয়নদীপ বলে, এই তো, বড় মাসি আমার মনের কথাটা বুঝতে পেরেছে। আপনাদের মেয়ে সংসার ধর্ম তো করতেই পারছে না। এবারই আর ও বাড়ি আমাকে তো আজকে নিয়ে আসতো না, ও একা একাই চলে আসতো। তার জন্যই তো আমি একদম বউয়ের হাত ধরে ঘুরতে ঘুরতে চলে এসেছি। কারণ আমি তো জানি কুচি আসাতেই বৌদি বৌদি ভালো মন্দ রান্না করবে, তার জন্য তো খেতে চলে আসলাম। তখন কুচি বলে, দেখেছো কেমন কেমন মানুষ, বৌদি নাকি রান্না খাবার জন্য চলে এসেছে। হ্যাঁ, আর কি করবে। তারপরেই কুচি কুচি সবাইকে ডাকতে থাকে আর বলে, আচ্ছা, বুবলাই বুবলাই বাসায় তো? তখন নতুন বলে, হ্যাঁ, বুবলাই তো বাড়িতেই, আর রাতে ফিরেছে। আর কি, ওর বউয়ের নাকি শরীর ভালো না, সেই জন্য। তখন কুর্চি বলে, আমি তো কিষানু আর মিঠিলকেও ফোন করেছি, ওদেরকেও বলেছি এখানে চলে আসতে। তখন তখন কমলিনী বলে, দিদিভাই, মিঠিল বলেছে আসবে? তখন কুর্চি বলে, হ্যাঁ গো বৌদি, ও বললো তো আসবে। কেন, ওদের মধ্যে ঝামেলাটা কি এখনো মিটেনি? তখন কমলিনী আর কিছুই বলে না। তারপরে ঠাম্মি আসে, এসে বলে, কিরে কুর্চি, কখন এলি মা? তুই তো আমাকে বললি না। আমি পুজো করছিলাম, তখনই এরকম শব্দ শুনে চলে আসলাম। এখন তো আমার মেয়ের মাকে মাকে না হলেও চলে। তখন কুর্চি বলে, হ্যাঁ গো মা, তোমাকে ছাড়া না আমার দিব্যি চলে যায়। আবার তোমাকে ছাড়া আমার চলেও না। যখন তোমার সঙ্গে আমার ঝগড়া হয়, তখন তোমাকে ছাড়া না আমার দিব্যি চলে। আবার যখন ভাব হয়ে যায়, তখন তোমাকে ছাড়া আমার একটুও চলে না। বুঝতে পেরেছো? তোমার জামাই এসেছে কিন্তু। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের জামাই আসবে না? নিজের বউকে তো একদম একা ছাড়বে না। আমি জানি তো। আমার আমার জামাই হলো সহদেব। সহদেব কি পার্বতীকে ছাড়া থাকতে পারে নাকি? তখনই অয়নদীপ বলে, এই তো আমার শাশুড়ি মা বুঝতে পেরেছে। তারপর অয়নদীপ বলে, মিঠি মিঠি কেমন আছে নতুনদা? তখন নতুন বলে, ওই আর কি, চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না, মন খারাপ করে থাকে। কিষানু আসলে মনে হয় ওর একটু ভালো থাকে। তারপরে আবার যে সেই, তখন অয়নদীপ বলে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আর দুদিন পরেই তো রায় ঘোষণা হবে। আর রায়টা মনে হচ্ছে আমাদের পক্ষেই হবে। দেখো, মিঠি তাহলে না অনেক খুশি হবে। মিঠি কোর্টের মধ্যে দাঁড়িয়ে কোটি কোটি নারীর কথা নিজে একাই বলে দিয়েছে। সত্যি, কোর্টে দাঁড়িয়ে কাউকে এরকম ভাবে কথা বলতে আমি আজ পর্যন্ত শুনিনি। তখন নতুন বলে, জানি না আমাদের মিঠিমা মিঠিমা কতটুকু স্বাভাবিক হতে পারবে। ওদিকে বুবলাই আসে, তখন কুচি বলে, কিরে বুবলাই, এখন তো আমাদের কথা ভুলেই গেছিস, আর ঘুমোতে ঘুমোতেই তো সময় পার হয়ে যায়, তাই তো? তখন বুবলাই বলে, না না পিসিমণি, আর বলো না, রাতে ঘুমাতেই পারিনি। তখন অয়নদীপ বলে, কেন, বউয়ের চিন্তায় নাকি? বউয়ের চিন্তায় ঘুমাতে পারোনি? তোমার বউ পড়ে গেছে বলে? তখন বুবলাই বলে, পিসিমশাই, তুমিও আমাকে লেকফুল করছো, তাই তো? আসলে না, কতক্ষণ বর্ষার বাবা, কতক্ষণ মা, কতক্ষণ জেঠি আমাকে না ফোন করছে সমানে। সেই জন্যই ওদের ফোন ধরতে ধরতেই না আর কথা বলতে পারছিলাম না। তখনই তখন নতুন বলে, কেন, ওরা কেন ফোন করছে? তখন কুচি বলে, হ্যাঁ তাই তো, ওরা কেন ফোন করছে? তুই কি আবার বর্ষার ফাঁদে পা দিলি নাকি? তখন বুবলাই বলে, না না পিসিমণি, পা দেওয়াতে কিছু নেই। আমি না তেমন কিছুই ভাবিনি এখনো। এখনো মায়ের সঙ্গে নতুন কাকুর সঙ্গে কথা বলবো। তখন বড় ঠাম্মি বলে, শোন বুবলাই, এই প্রথমে কি বর্ষা পড়ে গেল নাকি? ছোটবেলায় কখনো পড়ে যায়নি যে তোকে বারবার করে ফোন করতে হবে? তখন বুবলাই বলে, না না বড় ঠাম্মি, আসলে বুঝতেই তো পারছো, হয়তোবা ওনারা মনে করছে যে আমার আমার কাছে আবার যদি বর্ষাকে ফিরিয়ে দেওয়া যায়। মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে থাকলে তো সেটা সবার জন্যই খারাপ লাগবে, তাই না? সেই জন্যই ওনারা এরকম করছে, আমি বুঝতে পারছি। তখন কুচ্চি বলে, তার মানে তার মানে কি, তুই আবারও আবারও বর্ষাকে আনার চিন্তা ভাবনা করছিস, তাই তো? তখন বুবলাই বলে, না, দেখি দেখি কি হয়। ও না একদম চেঞ্জ হয়ে গেছে, বর্ষা আগের মতো নেই। তখন অয়নদীপ বলে, শোনো বুবলাই, এরকম মেয়েদের না সহজে বিশ্বাস করতে হয় না। কারণ বর্ষার আগের যা ট্র্যাক রেকর্ড আছে, তাতে কিন্তু বর্ষাকে বিশ্বাস করা যায় না। বুঝতে পেরেছো? তখন বুবলাই কথা শুনে অবাক হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।